মেন্টাল সবাই জানে, কেন সে ওকে নর্মাল ডিউটি থেকে আবার এত সে ভিআইপি জায়গায় ডিউটি দিল 8 ঘন্টা পর 8 ঘন্টা, কেন অস্ত্র দিল কেন গুলি দিল। মানসিক রোগী জন্য অস্ত্রসহ কাউসারকে ডিউটিতে পাঠালো কে, প্রশ্ন মায়ের খতিয়ে দেখা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা, মোদীকে ঢাকায় বিশেষ আমন্ত্রণ, ভুটান থেকে বিদ্যুৎ আনার আগ্রহ। বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ সংবিধান পরিপন্থী, দুর্নীতিতে সহায়ক ও বৈষম্যমূলক, সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মে ব্রিফিং। ভারী বৃষ্টিতে সিলেটের চামিলিবাগের টিলা ধস, 3 জনের লাশ উদ্ধার, কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে 3 রোহিঙ্গাকে হত্যা। এবং পেসারদের দাপটে সাউথ আফ্রিকা 113 রানে আটকে দিল বাংলাদেশ, সহজ লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানীর গুলশানের সহকর্মীকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য কাউসার আহমেদ মানসিক রোগী, তা আগে থেকেই জানত পুলিশ বিভাগ। 10 বছরের বেশি সময় ধরে তার চিকিৎসার সব দায়িত্ব পালন করছিল পুলিশ বিভাগ। এজন্য সব জেনে শুনে তাকে অত্যাধুনিক অস্ত্রসহ স্পর্শকাতর এলাকায় ডিউটিতে কারা পাঠিয়েছে, এই প্রশ্ন তুলেছেন কাউসারের মা। দেশ টিভিকে তিনি বলেন, তাকে শুরুতে লাঠি দিয়ে ডিউটি করানো হতো, অস্ত্র দেয়া হয়েছে এটা তারা জানতেন না। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার রাত 11:30 রাজধানীর কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিতে ছিলেন পুলিশের 2 সদস্য। হঠাৎই একজন আরেকজনের দিকে অস্ত্র তাক করে গুলি ছুটতে শুরু করে। ব্রাজিলে তৈরি অত্যাধুনিক সাবমেশিন গান SMT-9 এর পুরো ম্যাগাজিনের 30 রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেন কনস্টেবল কাউসার। মাত্র 22 সেকেন্ডের মধ্যেই 38 রাউন্ড গুলি করে সব শেষ করেন কাউসার। পুলিশ সদস্য কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। 2005 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এরপরই আসক্ত হয়ে পড়েন মাদক সেবনে। চাকরির 5 বছরের মাথায় 2010 সালের দিকে কাউসারের মানসিক সমস্যা দেখা দেয়। 14 বছর ধরেই চলছে তার মানসিক রোগের চিকিৎসা। চাকরিতে ঢোকার পরে অসৎ যে সমস্ত সহকর্মীরা আছে তাদের সংস্পর্শে গিয়ে সে মাদকাসক্ত হয়ে যায় এবং তার ফলশ্রুতিতে সে 2010 সালে মানসিক রোগী হয়ে যায়। যখন এটা করতে ডিপার্টমেন্টকে পাবনায় থুয়ে আসতো, 1 মাস 1.5 মাস কি 2 মাস ট্রিটমেন্ট হতো, স্বাভাবিক অবস্থায় আবার পাঠিয়ে দিত। কাউসারের মা মবিয়া খাতুনের প্রশ্ন, তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাচ্ছে পুলিশ বিভাগ। জেনে শুনে একজন মানসিক রোগীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে ডিউটিতে পাঠালো কে? আমার এইটাই সরকারের কাছে দাবি, সে মেন্টাল সবাই জানে, কেন সে ওকে নর্মাল ডিউটি থেকে আবার এত সে ভিআইপি জায়গায় ডিউটি দিল 8 ঘন্টা পর 8 ঘন্টা, কেন অস্ত্র দিল কেন গুলি দিল, আমার এটাই দাবি। এলাকাবাসীরা বলছেন, ছোটবেলায় থেকেই শান্ত প্রকৃতির ছিলেন কাউসার। ছাত্র হিসেবেও ছিলেন মেধাবী। তার কোনো খারাপ কর্মকাণ্ড চোখে পড়েনি তাদের। কাউসার একটা ভালো ছেলে, কাউসার কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমার সাথে। কাউসার খুব ভালো ছেলে, আমরা জানি। রোগ ধরা পড়েছে 2010 সালে। ছুটি চাষি মেন্টাল হলো, ওই ভাঙচুর করে, ওর আশেপাশে আমরা কেউ ঘিরতে পারিনি। সর্বশেষ কাউসারের মানসিক সমস্যা প্রকট রূপ ধারণ করে 2018 সালে। এরপর সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে যোগদান করেন। ডিপার্টমেন্টেও সবাই তাকে পাগলা কাউসার নামেই ডাকতেন। কাউসারের ছোট ভাই আশিকুর রহমান বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সহকর্মী পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যার কি মোটিভ থাকতে পারে? এই ঘটনায় বাহিনীর কোনো গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, পারিবারিক সমস্যা থাকতে পারে, তবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়া এমপি আনার হত্যা তদন্তের পরে অনেকেই গ্রেফতার হতে পারেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। শনিবার রাতে রাজধানীর গুলশান বাড়িধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর তদন্ত হচ্ছে। জানান, কনস্টেবল কাউসার আহমেদকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটার জন্য একটা কমিটি হয়েছে এবং মামলা হয়েছে, সে এখন রিমান্ডে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরে আপনাদের
সঠিক ঘটনা। এখন আমরা যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো, কিংবা কেউর প্রতি শুনে কথা বলবো। তদন্ত শেষেই আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বলতে পারবো। এখন পর্যন্ত যা শুনেছি, হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। এই ঘটনায় পুলিশ বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা, সেটাও আমরা দেখব, সবকিছুই দেখব। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের পরই সবকিছু প্রকাশ করা হবে। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি থাকায় এমপি আনার হত্যায় জড়িতদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে ভারত। তারা নিশ্চয়ই আনবেন তাকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আজ সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা 7:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। দিল্লিতে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। আর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনিয়া গান্ধী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথের আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত সাক্ষাতে। এ সময় নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান বঙ্গবন্ধু কন্যা। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। সোমবার ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তার পুত্র ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া দিল্লিতে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিং। এ সময় দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন তারা। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরে দিল্লিতে অবস্থানরত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাতে বসেন শেখ হাসিনা। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
প্রস্তাবিত বাজেটকে বেনজির আখ্যা দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলছেন বাজেটে অবাধে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী, সরকারের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির বিরোধী। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। প্রস্তাবিত বাজেটকে দুর্নীতির সহায়ক ও বৈষম্যমূলক বলে অভিহিত করেন বক্তারা। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের যৌথ সংবাদ সম্মেলন। এতে বলা হয় অসুবিধাগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেই বাজেটে। এছাড়া যা বরাদ্দ রয়েছে তা প্রভাবিত হয় রাজনৈতিক সিদ্ধান্তে। এখন প্রজেকশন করেছেন, বলেছেন 2.6, কিন্তু ওনাদের হিসাবে বলছে $3.2 বিলিয়ন দেওয়া হয়েছে, এবং এইটা মাত্র 5 বছর আগে ছিল $1.3 বিলিয়ন। বড় আকারে যেই ঋণের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, এইটার কোনো বড় আকারে স্বীকার করা হয় নাই। অর্থনীতিতে 3 চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন বক্তারা। জানান পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা দিতে প্রস্তাবিত বাজেটে আশ্বস্ত হওয়ার কিছু মেলেনি। বন এবং পরিবেশ মন্ত্রণালয় তো শুধুমাত্র একটা নীতি নির্ধারণী মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ বরাদ্দ কেন MOEF এর কাছে যাবে, সেটা খুব আশ্চর্যের বিষয়। NPL এবং NPL এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে NPL বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। তো এই জায়গাটা বন্ধ করার জন্য পলিটিক্যাল গভর্নেন্স, ব্যাংকিং গভর্নেন্স, টেকনিক্যাল সলিউশন, তার কোনো কিছুই আমরা দেখিনি। বর্তমান সরকারের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। তবে বাজেটে দেয়া হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। একে নীতির বহির্ভূত বলেন টিআইবির নির্বাহী পরিচালক। বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক, বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী। আর 2024-25 সালের বাজেটকে বেনজির বাজেট বলে মন্তব্য করেন সিপিডির এই সম্মানীয় ফেলো। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। এটা তো হতে পারে না যে আপনি কিভাবে, কালকে তো আমি আসলেই তো এটা একটা বেনজির বাজেট। সরকার আইন করে নিজেই আইন ভঙ্গ করছে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে নতজানু ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দেবে ভারতের নতুন সরকার, এমন আশাবাদও জানান তিনি। সাবিনা মজুমদার রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক দল আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন উন্নয়ন আর প্রকল্পের আড়ালে লুটপাট করছে আওয়ামী লীগ। সরকারের দেয়া নতুন বাজেটকে লুটপাটের বাজেট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এত ফ্লাইওভার, সবকিছু, কিন্তু সেই সঙ্গে যদি এই ফ্লাইওভার মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে, চুরি করেছে, ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন, সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের পাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ভারতের নতুন সরকারের প্রসঙ্গ টানেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দেবে ভারতের নতুন সরকার বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরও একটি আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, এমনটাই জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগরের এমপিদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। জানান কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটির হীরক জয়ন্তী সামনে রেখে ঢাকার মেয়র এবং জেলাহ মহানগরের এমপিদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। বিদেশি দূতাবাস এবং সব দলকেও আমন্ত্রণ জানানো হবে। আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই 75 বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। বিভিন্ন দূতাবাসে তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠান ঘিরে ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানান ওবায়দুল কাদের। কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত তার ভারত সফর। 23 জুন সকালে বঙ্গবন্ধু ভবনে হীরক জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার দেওয়া 114 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 59 রান। নিউ লিটন দাস 114 রানের টার্গেটে ব্যাট করছে টিম বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়ায় বসে বড় পর্দায় দর্শকরা উপভোগ করছেন সেই খেলা। এখন পর্যন্ত বাংলাদেশের বোলাররা যে জায়গায় আসলে শেষ করেছেন, ঠিক যেন সেখান থেকে শুরু করেছেন সাউথ আফ্রিকার বোলাররা। তারাও কিন্তু সমান তালে সাউথ আফ্রিকার রাবাদা, জনসেনরা কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু বেশ আটোসাটো ভাবে এখন পর্যন্ত ধরে রেখেছেন। খুব বেশি সুবিধা করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। এখন পর্যন্ত 4 জন ব্যাটসম্যান কিন্তু আসলে সাজ ঘরে ফিরে গিয়েছেন। উল্লেখযোগ্য যদি বলি, খুব বেশি রান কেউ এখনো করতে পারেননি, তবে অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ এখনো ক্রিজে রয়েছেন এবং তার সঙ্গে তরুণ তুর্কি তাওহিদ হৃদয়, তিনি 14 বলে 15 রান করেছেন। এখন পর্যন্ত 12 ওভার 1 বল হয়েছে, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ 64 রান করেছে। দর্শকরা কিন্তু খুবই কম ছিল আসলে। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে খেলছে, আর মাত্র বলা যায় 8 ওভারেরও কম রয়েছে, কি মনে হয় জিতবে তো? আমি একটু আগেই যে কথাটি বলেছিলাম যে আসলে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয় আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি, কিন্তু আজকে কিন্তু আমরা শুরুতে এটা দেখেছি যে ইতিমধ্যেই 4টি উইকেট চলে গেছে এবং যে 4টি উইকেট গেছে সবগুলো আসলে অনেকটা দৃষ্টিকটুভাবে আউট হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যারা আসলে এখন বলা চলে যে এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ, তো তারা যদি এখন পর্যন্ত টিকে থাকে শেষ পর্যন্ত, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জিততে পারবে। যেহেতু একটা লো স্কোরিং ম্যাচ, তারপরে এই মাঠের জন্য আসলে অনেক বড় স্কোর বলা চলে, কারণ আমরা আগে যে এবং তাওহিদ হৃদয় বেশ ভালো সাপোর্ট দিয়েছিল দলকে। এখন পর্যন্ত তারা ক্রিজে রয়েছেন, কি মনে হয়? যেটাই বললাম যে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভই হচ্ছে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কা ম্যাচেও তারা অনেকটা চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন এবং আজকেও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে 4 উইকেট যাওয়ার পরে এখন তারাই ফাইট করে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে তারা যদি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন, তাহলে বাংলাদেশ আজকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত অভিজ্ঞ প্লেয়ার লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হাসান শান্ত এবং তরুণ তুর্কি তানজিদ হাসান তামিম, তারা কিন্তু সাজ ঘরে ফিরে গেছেন, কিন্তু দর্শকরা এখনো আস্থা রাখছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদ। সাকিব, ধন্যবাদ আপনাকে। সিলেটের চামিলিবাগের টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে নগরীর মেজর টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরও 3 জনকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেলে। ভারী বৃষ্টিতে সোমবার ভোর 6টায় সিলেট নগরীর 35 নং ওয়ার্ডের চামিলিবাগ এলাকায় পাহাড়ের টিলা ধসে একটি আধা পাকা ঘরের উপর পড়ে। এ সময় ঘরে থাকা 2 পরিবারের বেশ কয়েকজন মাটি চাপা পড়েন। অনুমান 500 ফুট দূর থেকে টিলাটা চলে আসছে, অনুমান 500 ফুট।
এবং এরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে উদ্ধার কাজে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে মাটি চাপা পড়াতে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে দুপুরে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনী। দুপুর 12:30টায় করিম শামিমা দম্পতি সহ তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা বেঁচে নেয়। 7টার সময় আমার নাতি, আমার বুড়ি, আমার দামা আহত অবস্থায় উদ্ধার করা হয় মাহমুদ, বাবুল, বাচ্চু নামের আরও 3 জনকে। পরে তাদের পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আবহাওয়া অফিসের তথ্য মতে রোববার রাতে সিলেটে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন 3 ঘন্টায় 221 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের উখিয়ায় ভোররাতে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 3 রোহিঙ্গা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও 3 জন। আধিপত্য বিস্তারের জেরে বিবাদমান রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আমোদ পুলিশ। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিদ সহ 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরই কয়েক ঘন্টা পর আধিপত্য বিস্তার নিয়ে আরসা ও আরএসওর 3 সদস্য হত্যার ঘটনা ঘটেছে। আরসার সোর্স হিসেবে কাজ করা নিহত রোহিঙ্গা ইলিয়াস তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে হত্যা করে। পরে ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজন আরএসও সমর্থকের উপর এলোপাথারি হামলা চালায়। এতে মোহাম্মদ ইসহাক ও ফিরোজ নামের 2 জন নিহত হন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগঠনের নাম প্রকাশ না করলেও 3 জন সন্ত্রাসী নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 3 জন মারা গেছে, 3 জন হসপিটালে ভর্তি। আমরা রোহিঙ্গা সন্ত্রাসী আর কি, এদের কোন গ্রুপ সঠিক কিছু বলা যাচ্ছে না। আটক আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর 7 মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী বলে জানিয়েছে র্যাব। আরসার অন্যতম শীর্ষ কমান্ডার যিনি প্রায় একাধিক, আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় 30টিরও অধিক খুনের সাথে জড়িত এবং তার নামে আমরা অলরেডি 21টার মতো মামলা তার পেয়েছি। এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিল কিন্তু এই মৌলভী আকিজ। এই আকিজের নির্দেশেই তার দলবল নিয়ে এই মহিবুল্লাহকে হত্যা করা হয়। তবে এসব ঘটনার পরও রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির তথ্য নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান দুদক চেয়ারম্যান। এ সময় দুর্নীতি দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। দুর্নীতি নিয়ন্ত্রণে ভূমিকার জন্য সাংবাদিকদের প্রশংসা করলেও সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিষয়ে দুদক কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে সৃষ্টি হয় এমন পরিস্থিতি। আজিজের সমস্যাটা কি? কি সমস্যা বলেন? আজিজের সমস্যাটা কি আপনি প্রশ্ন করেছেন, বলেন। এর কিছু পর তিনি জানান সাবেক সেনাপ্রধানের বিষয়ে এক আইনজীবীর দেওয়া চিঠির প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে দুদক। আজিজের বিষয়টা যেটা একজন অ্যাডভোকেট দিয়ে গেছে, আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলে ন্যাশনাল আইডি কার্ড নিছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিচ্ছি। এর আগে বেনজির ও তার পরিবার কোথায় আছে, কোথা থেকে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে দুদক চেয়ারম্যান জানান তার এক প্রতিনিধি দুদকে চিঠি পৌঁছে দিয়েছেন। জনপ্রতিনিধি আপনার ড্রপ করে গেছে আবেদনটা। এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওইটা বিবেচ্যের বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তালিকা না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করব কি করব না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি না। এ সময় সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগিদ দেন দুদক চেয়ারম্যান।
এর আগে 2020 ও 2021 সালে দুর্নীতি বিরোধী প্রতিবেদনের জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন কমিশন চেয়ারম্যান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে 12 জন সাংবাদিক এ পুরস্কার পান। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বছরে 5 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল PCT। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করলো এই বন্দর। ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের চাপ কমার পাশাপাশি পণ্য খালাসের জন্য জাহাজগুলো দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটবে। চট্টগ্রাম থেকে AKM নাজিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের PCTতে ভিড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ফিডার জাহাজ মাইলস ধাবাও। এর মাধ্যমে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল PCTর। আর চট্টগ্রাম বন্দরের আত্মপ্রকাশ ঘটে ল্যান্ডলর্ড পোর্ট হিসেবে। বন্দরের নিজস্ব অর্থায়নে 1150 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে PCT। এতে রয়েছে 3টি কন্টেইনার ও 1টি তেল খালাসের জেটি। একসঙ্গে ভিড়ানো যাবে 4টি জাহাজ। ফলে বন্দরের বহির্নোঙরে কমে যাবে জাহাজের চাপ। খালাসের অপেক্ষায় থাকতে হবে না জাহাজগুলোকেও। সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে। ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরও প্রযুক্তি আসতেছে। তো নতুন নতুন প্রযুক্তি আমরা লাভবান হব। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় শর্ত সাপেক্ষে আগামী 22 বছর PCT পরিচালনা করবে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। শর্ত অনুযায়ী PCTর প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট সংগ্রহ করবে সৌদি প্রতিষ্ঠানটি। এতে নির্দিষ্ট হারে চার্জ পাবে বন্দর কর্তৃপক্ষ। I'm very pleased to see you see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260 Bangladeshi staff. I'm the only expat, so we're very proud of that. We can actually do this with local staff. There's good people. They can do the job, no problem. 800 TEUs কন্টেইনার ওঠানামা শেষে মাইলস ধাবাও জাহাজটি ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে মঙ্গলবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।